সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানের শুরুতেই কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আছেন পুনরায়, 9 দিন হলো, আজ 11 দিন, দুঃখিত। এই মুহূর্তে রিপাবলিকান সেনেট তার পক্ষে, রিপাবলিকান হাউস, কনজারভেটিভ সুপ্রিম কোর্ট, যার মধ্যে 3 জন জাস্টিস তিনি নিজেই অ্যাপয়েন্ট দিয়েছিলেন তার প্রথম টার্মে। প্রেসিডেন্টে আছে অনেক অনেক প্রতিশ্রুতি, প্ল্যান্টি অফ দ্য প্লেজেস, যখন থেকে তিনি তার ক্যাম্পেইন ট্রেলে আছেন এবং যখন থেকে তিনি ক্ষমতা নিয়েছেন। নাও ইটস এ টাইম আমরা দেখব আসলে অ্যাকচুয়ালি কতখানি এই সবগুলো জিনিস সম্ভব। আমরা আরও ডিসকাস করব আজকে, স্পেশালি আজকে, দ্য এজেন্ডাস ফর ট্রাম্পস সেকেন্ড টার্ম। যে এজেন্ডাগুলি আছে সেটি আমরা তুলে ধরব। আমরা দেখব ট্রাম্পের ভিক্টরির অর্থ কি যখন বেশ কিছু জিনিস আমাদের সামনে চলে আসে। রিপ্রোডাক্টিভ ফ্রিডম, অ্যান্টাই পভার্টি প্রোগ্রাম, উনি বলছেন দারিদ্র্য বিমোচন করবেন। হাউ? এবং তার যে আমন্ত্রণ উনি জানাচ্ছেন, স্পেশালি দ্য কলস ফর ট্যারিফ, এটি কিভাবে আমেরিকার অর্থনীতিকে ট্রান্সফর্ম করবে বলে উনি দাবি করছেন। আসলে রিয়ালিটি কোথায়? দ্য রিয়ালিটি অফ দ্য প্ল্যান ফর ম্যাস ডিপোর্টেশন, যেটি উনি বারবার উল্লেখ করছেন, অ্যান্ড মেনি মোর থিংস, যেটি আজকের আলোচনা থাকবে। আপনারা জানেন আমরা প্রায় আমাদের অনুষ্ঠানে বলে থাকি এবং আমরা ট্র্যাক করছি ট্রাম্প, তার প্রমিসেস এবং তার পলিসিস, ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু মিডল ইস্ট পলিসি, সব কিছু আজকে আলোচনায় থাকবে। এবং আসলে আমেরিকানসরা কিভাবে রিয়্যাক্ট করছেন তার এই হিস্টোরিক উইন ব্যাক দ্য হোয়াইট হাউস, এটি আলোচনা থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে জোরদার বলেছেন যে উনি নতুন করে ট্যারিফ অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স আরোপ করতে যাচ্ছেন গুডস ফ্রম ক্যানাডা অ্যান্ড মেক্সিকো। শুরু হচ্ছে কবে? আগামীকাল ফেব্রুয়ারির 1 তারিখে। যদি উনি বলেছেন যে উনি হয়তো অয়েলকে এটির বাইরে রাখবেন, যদি অয়েল রাখেন তাহলে যা আছে সব কিছু দাম বেড়ে যাবে। দিস মুভ এক্সপেক্টেড টু ইনক্রিজ দ্য কস্ট অফ গুডস, যত রকম দ্রব্য সামগ্রী আছে দাম বেড়ে যাবেন বলে বিশেষজ্ঞরা বলছেন। যার অন্যতম থাকবে গ্রোসারিজ, যেটি আমাদের প্রতিদিন লাগে। এমন অনেকে বলছেন যে ডিসরাপ্ট দ্য কি ইন্ডাস্ট্রিজ, ব্যাপক ব্যাহত ঘটবে কোথায়? অটো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি সেক্টরে। আজ 100 জন প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়া হচ্ছে, যার মধ্যে 32 জন ছিলেন শিশু ইসরায়েলি আর্মি। আজ গতকাল বৃহস্পতিবার এটি ছিল গাজা সিজফায়ার ডিএল এর একটি অংশ। ম্যাসিভ ক্রাউড গ্যাদার হয়েছিলেন ইন রামাল্লাহ অ্যান্ড দখলকৃত ওয়েস্ট ব্যাংকে। তারা সেলিব্রেশন করেছেন, ওয়েলকাম করেছেন তার প্রিজনার রিটার্নিং হোম। আজ ইউক্রেনে 9 জন মারা গেছেন ড্রোন হামলায় এবং 13 জন হতাহত হয়েছেন। যে হামলাটি চালানো ছিল রেসিডেন্সিয়াল ব্লকে ইস্টার্ন সিটি অফ সুমি। এই বামিংটা এমন সময় আসলো যখন এই শহরটিকে আসলে আন্ডার সিজ রেখেছিল রাশিয়ান বাহিনী ইস্টার্ন ইউক্রেনে। যদি এই শহরটির পতন হয় তাহলে এন্টায়ার ডানবাস রিজনটি চলে যাবে রাশিয়ার দখলে। আমরা গত সপ্তাহে জেনেছিলাম যে কমান্ডার ইন চিফ ইন ইউক্রেন স্বীকার করেছেন যে তার অনেক সৈন্য আছে, তারা ছেড়ে চলে যাচ্ছেন তাদের পজিশন ফ্রম দ্য ফ্রন্ট লাইন। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা থাকবে বাংলাদেশের প্রসঙ্গ। এই আলোচনায় আজকে আমার সাথে যোগ দিয়েছেন ডক্টর প্রফেসর মেহনাজ মোমেন। স্বাগত জানাচ্ছেন আপনাকে। উনি প্রফেসর A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার একটি বই আছে উনি লিখেছেন, এটি পাওয়া যাচ্ছে অ্যামাজনের ইবে, আপনারা দেখে নেবেন। বইটি হচ্ছে লিসেন টু লরাডো, কারণ উনি থাকেন টেক্সাসের একেবারেই বর্ডার অঞ্চলে। কাজে আজকের আলোচনায় তার বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত আমরা শুনবো। যদিও উনি দেশের বাইরে ছিলেন গত 4 মাস, সেটিও আমরা জানবো তার কাছ থেকে। কোথায় ছিলেন সেটিও শুনবো। আমাদের সাথে আরও আছেন হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনারা দুজনেই বুঝতে পারছেন যে আজকের আলোচনার বেশ কিছু জিনিস আছে যেটি অনেকের বোঝা উচিত এবং জানা উচিত। হাসান ফেরদৌস, আমি আপনাকে দিয়ে শুরু করব। যেহেতু আমি অনুষ্ঠানের শুরুতে বলেছি যে ট্রাম্প এখন আছেন, সব কিছু তার দখল আছে, তো আমরা ধরে নিই এটি ট্রাম্প 2.0। ধরে নেওয়ার দরকার নেই, আসলেই ট্রাম্প 2.0। আপনি আমাদেরকে জাস্ট একটু ওয়াক থ্রু করেন হোয়াট হ্যাপেন সিন্স উনি নিয়েছেন এই ক্ষমতা হাতে, ফ্রম ইমিগ্রেশন অ্যাকশন টু এভরিথিং। অনেক ধন্যবাদ হাবিব ভাই। মোমেন আপাকে ওয়েলকাম করছি টিভিএনে, আগে কখনো দেখিনি, আলাপ হলো, কথা হবে। 20 তারিখে
ডোনাল্ড ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন আমেরিকার স্বর্ণ যুগের শুরু হলো, দ্য বিগিনিং অফ আমেরিকাস নিউ গোল্ডেন এজ। আর আমি বলি 20 তারিখ হচ্ছে আমেরিকার দুঃস্বপ্নের শুরু, বিগিনিং অফ নাইটমেয়ার্স, স্পেশালি if you are poor, if you are woman, if you are an immigrant, especially undocumented immigrant. আপনারা দেখেছেন গত সপ্তাহে 4 দিন আগে ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ঢালাও ভাবে নির্দেশ দিলেন যে সরকারি ব্যয়, ইনফ্যাক্ট অসংখ্য হাজার হাজার প্রোগ্রামে গভর্নমেন্ট গ্রান্টস বন্ধ করে দেওয়া হবে। That would include Medicaid, include food stamps, would include basically any aid to the poor. Openly তিনি, যদিও তার এই নির্দেশ পরে ফেডারেল কোর্ট থেকে রেস্ট্রেইন থামানো হয়েছে আপাততভাবে 3 তারিখ পর্যন্ত, এবং আমরা দেখেছি কন্ট্রাডিক্টরি তাদের মেমো এসছে, একটা বলা হচ্ছে মেডিকেট আছে, একটা বলছে মেডিকেট নেই, বাট ওভারঅল ক্লিয়ার যে এই পুরো অ্যাপ্রোচটার লক্ষ্য হচ্ছে এদেশের সবচাইতে দুর্বল, সবচাইতে কম ক্ষমতাবান, সবচাইতে অসহায় মানুষদেরকে আক্রমণ করা। এই মেমোগুলিতে কি বলা হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে। 1 নম্বর, ফুড এইড টু ভেরি পুয়ার হাউসহোল্ডস, food aid to very poor households, number 1. Number 2, food aid to people 60 and above, 60 বছর senior citizen, 2 নম্বর। 3 নম্বর, home energy for very poor families, households. WIT program for poor pregnant women, free lunch, breakfast at schools, plus Medicaid, যেটা শুধুমাত্র দরিদ্ররা এফেক্ট করে থাকে না, অনেক ক্ষেত্রে ভেটারানদের এফেক্ট দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি আক্রমণ করেছেন যেটাকে বলি আমরা ডাইভার্সিটি, DIA, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি প্রোগ্রাম। ঢালাওভাবে তিনি নির্দেশ দিয়েছেন যেখানে DIA প্রোগ্রাম আছে তাকে বাদ দিতে হবে, এমনকি যারা এই প্রোগ্রামে কাজ করে তাদেরকেও বাদ দিতে হবে। সো হোয়াট ইজ DIA? DIA ব্যাপারটা কি? কালো মানুষ, নন হোয়াইটস, আমাদের মধ্যে বহিরাগতরা, যারা এই আমেরিকার যে পুরো প্যানোরামাটা, আমেরিকা যে মোজাইক তো বলি আমরা, বহু বর্ণের মোজাইক আমরা বলি আমেরিকা, নানা দেশ থেকে আসা মানুষ, এই সবগুলি মানুষ নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প সাহেব বলছেন না, ডাইভার্সিটি আমেরিকাকে দুর্বল করে ফেলছে, ডাইভার্সিটির কারণে আমরা অযোগ্য লোককে নিচ্ছি। 2 দিন আগে যে ডিসিতে যে বিমান ক্র্যাশ হলো, হেলিকপ্টার বিমান, উনি বলছেন কোনো প্রমাণ ছাড়া, না জেনে বলছেন যে এর কারণ DI, দক্ষ লোককে নেওয়া হয়নি, অযোগ্য লোককে নেওয়া হয়েছে এই DI প্রোগ্রামের অধীনে। ক্লিয়ারলি ব্যাপারটা হচ্ছে যে, আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি, কোন আমেরিকার কথা তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব? যখন তিনি বলেন মেক আমেরিকা গ্রেট এগেইন, এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে যে আমেরিকাকে এমন একটা আমেরিকা বানানো যে আমেরিকা সাদারা দেশ চালাবে। 3টি এলিমেন্টস কথা বলেছি আগে আপনাদেরকে আমি, 3টি এলিমেন্টস আছে এই নতুন আমেরিকার। আসলে পুরনো আমেরিকা, যে নতুন আমেরিকা হচ্ছে, 1 হচ্ছে হোয়াইট, 2 হচ্ছে ক্রিশ্চিয়ান, আর 3 হচ্ছে কনজারভেটিভ। হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। স্টেফেন মিলার, যিনি এখন ডোনাল্ড ট্রাম্পের 2 নম্বর অন ইমিগ্রেশন ইস্যুস কাজ করছেন, ওপেনলি বলেছেন, লিখে বলেছেন, কথায় বলেছেন, তিনি এই আমেরিকা দেখতে চান যে আমেরিকার মানুষরা হবে হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। কেমন? তার মানে আপনি আমি যারা এই দেশে আছি 20 বছর 25 বছর ধরে, আমরা এই দেশের মানুষ, এই দেশে আমরা ওয়েলকাম নই। সবচেয়ে বড় কথা, যদি আপনি বহিরাগত হন, যদি আপনি ডকুমেন্টেড অথবা আনডকুমেন্টেড হোয়াট এভার, যদি আপনার রংটা কালো হয়, আপনাদের মনে থাকতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা থাকার সময় একবার কমপ্লেন করেছিলেন যে এইসব লোক শিট হোল কান্ট্রিজ থেকে আসে। আমি বাংলা করছি না, আপনারা বাংলা করে নেবেন, শিট হোল বলতে কি বোঝায়। তিনি এই প্রশ্ন করেছেন যে কেন আমাদের দেশ থেকে নরওয়ের মতো লোক আসে না, যাদের চোখ নীল, গায়ের রং ফর্সা, তারা কেন আসে না? কেন এই সমস্ত দেশ থেকে আসে? হেইটি থেকে আসে, মেক্সিকো থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। কিন্তু বাংলাদেশ নাম বলেননি বটে, আমি তার কথাটা ইন্টারপ্রেট করে বলছি আমি। তার মানে উনি চান এমন এক দেশ
যে দেশে শুধুমাত্র এই সাদারাই থাকবে, এটাকে আমি বলবো চূড়ান্ত বর্ণবাদী একটা প্রকাশ। জাস্ট ইতিহাস থেকে আমরা উদাহরণ নিই, আমরা 1930s এর জার্মানি। হিটলারের জার্মানির মূল লক্ষ্য ছিল শুধুমাত্র আর্যদের, অ্যারিয়ানদের একটা দেশ বানানো। অনেকে ডক্টর মেঙ্গেলের কথা মনে থাকতে পারে, তার এক্সপেরিমেন্ট ছিল এমন মানুষ তৈরি করা এক্সপেরিমেন্টালি ল্যাবরেটরিতে, যে ওই যে বললাম নরের মতো, যাদের চুল কি বলে সোনালী, চোখ নীল, গায়ের রং সাদা, এমন লোক হবে। আর যারা এর বাইরে, যারা ইহুদিরা, তারা ব্রাত্য। আমরা সেদিকেই যাচ্ছি। এটা হলো ডোমেস্টিক্যালি। ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই 10 দিনে আমরা এই ডোমেস্টিক নাইটমেয়ারটা দেখতে পাচ্ছি। আমরা এক্সটার্নালি, আপনি উল্লেখ করেছেন ট্যারিফের কথা। ট্যারিফ কাকে হিট করবে প্রধানত? ট্যারিফ মানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ট্যাক্স। আপনি ঠিকই বলেছেন, ট্যারিফ আসলে ট্যাক্স। যেই পণ্যটা, যে গুডসটা আমেরিকার ভেতরে ঢুকবে, কিনতে হলে আমাকে ট্যাক্স পে করে, ট্যারিফ পে করে ঢুকতে হবে। তো অ্যাপারেন্টলি ট্যারিফটা যিনি ইম্পোর্ট করছেন তাকে পে করতে হচ্ছে, এবং যিনি এক্সপোর্ট করছেন তিনিও এটাকে বিয়ার করছেন। কিন্তু আসলে এটাকে প্রকৃতপক্ষে কে এটাকে, কার ঘাড়ে পড়বে? এটা যিনি কনজিউমার। কারণ যিনি এক্সপোর্ট করছেন বা যিনি ইম্পোর্ট করছেন, তিনি পকেট থেকে দেবেন না। ধরা যাক সেলফোন, 100 টাকা সেলফোন, এখন ট্যাক্স দেওয়ার ফলে এর দাম হয়ে পড়ে 110 টাকা। এই 100 টাকা টেলিফোন এই ট্যারিফের কারণে এখন হয়ে পড়বে 110 বা 112 টাকা। কে পে করবে? আপনি, আমি। নাইটমেয়ার। অন্যদিকে এই ট্যাক্সটা যখন কানাডা বা মেক্সিকোর উপর পড়বে, তার মানে ওদের এক্সপোর্টটা এফেক্টেড হবে, স্পেশালি মেক্সিকো লার্জলি ডিপেন্ড করে আমেরিকার উপরে। আপনারা হয়তো জানেন যে অসংখ্য চাইনিজ ফ্যাক্টরি এখন মেক্সিকোতে তৈরি করা হয়েছে। মেক্সিকোতে চাইনিজ ওন বাই চায়না, রান বাই মেক্সিকানস হয়েছে মেক্সিকোতে। যদি ট্যারিফ বসানো হয়, অটোমেটিক্যালি এক্সপোর্টটা মন্থর হয়ে পড়বে, স্লো হয়ে পড়বে। এতে মেক্সিকোর অসংখ্য লোক বেকার হয়ে পড়বে এবং ইকোনমি সিরিয়াসলি এফেক্ট হবে। তবে আসার কথা এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে যে যদি তারা, মেক্সিকো এবং কানাডা দুজনকে বলা হচ্ছে, যদি তারা ইমিগ্রেশনটা বন্ধ করে, আমেরিকা আসা, আর 2 নম্বর ফেন্টানল আসা বন্ধ করে, ড্রাগস আসা বন্ধ করে, তাহলে এই 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 ট্যারিফ ইম্পোজ করাটা তারা রিকনসিডার করবে। সেম থিং গোজ উইথ চায়না। এটা গেল 2 নম্বর। থার্ড ফ্যাক্টর হচ্ছে কি আন্তঃ আটলান্টিক কোঅপারেশন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প সাহেব হুমকি দিয়েছেন, তিনি নেটো থেকে বেরিয়ে আসতে চান। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা বিশ্ব জুড়ে যেই নতুন নিরাপত্তা আর্কিটেকচার গড়ে উঠেছে, তার কেন্দ্রে হচ্ছে নেটো, এবং যার লিডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। তার কেন্দ্রে কোনটা? জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল ল। তার প্রতি পদে ভঙ্গ করছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। তিনি কি বলছেন? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে প্রতিটি নেটো কান্ট্রিকে 5% জিডিপির কন্ট্রিবিউট করতে হবে। আমেরিকা কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে জানেন? 3%। আমেরিকা নিজে করে 3%, ডিমান্ড করছে অন্যদের কাছে 5% করতে হবে। আগে ছিল 2%। 22 কান্ট্রিজ আউট অফ 29 অলরেডি কমপ্লাই করেছে, কিন্তু 22%। এখন তিনি বলছেন না, 5% পে করতে হবে। তুমি আগে করো বাবা, তুমি তো করছো না। গেল সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট কি আপনি উল্লেখ করেছেন? ইউক্রেন যুদ্ধ এবং গাজা যুদ্ধ। হয়তো এ নিয়ে পরে কথা বলবো আমরা। সেখানেও তিনি আমাদের কি বলেছিলেন মনে আছে আপনাদের নিশ্চয়ই? প্রথম দিনেই তিনি যুদ্ধ শেষ করবেন। আজকে কতদিন? 1 সপ্তাহ চলে গেছে, কিন্তু যুদ্ধ থামেনি। আর গাজায় যে কি হচ্ছে, হয়তো এ নিয়ে কথা বলবো আমরা। আরো একটা ভয়াবহ ব্যাপার সেখানে ঘটছে। আমেরিকার যে প্ল্যান, ইসরায়েলের যে প্ল্যান, তা হচ্ছে গাজাকে প্যালেস্টিনের মানুষ শূন্য একটা জনপদ তৈরি করে, যে জনপদে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার স্বপ্নের রিসোর্ট বানাবেন, মাইনাস দ্য প্যালেস্টিনিয়ানস। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি মেনাজ মোমেন আপনার কাছে যাব। আপনি থাকেনি একেবারে বর্ডার সিটিতে। আমরা বেশ কয়েকবার কথা বলেছি, আমি আপনার সাথে বেশ কয়েকবার কথা বলেছি। আপনি বলেছেন যে বর্ডার অঞ্চল রিয়েলি বেহাল। আপনি খুব কাছে থেকে দেখেন এবং জানেন। সো ওই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে পার্থক্য আপনি কি দেখছেন সেটি শুনবো আপনার কাছে। আপনি দেশের বাইরে ছিলেন রিসার্চের জন্য অনেকদিন,
সেটির একটি ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো যে ক্যানাডাতে যেহেতু ছিলেন আপনি, ওখানে এই যে আমেরিকার যে পলিসি একের পর এক নেওয়া হচ্ছে, সেখানে আপনি কি শুনছেন? দুটি থাকলো আপনার কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে কানাডার প্রসঙ্গটা বলি। তো আমি পুরো ফল সেমিস্টার টরন্টোতে ছিলাম। তো প্রথম দিকে আমি যখন টরন্টোতে ছিলাম, আমি যদি কাউকে বলতাম আমি টেক্সাস থেকে এসেছি, আমাকে এরকম প্রশ্ন করতো যে ইজ ইট টু কোল্ড ফর ইউ। কিন্তু ইলেকশনের পরে আপনার মানে আমরা সবাই জানি যে কেনেডিয়ানরা অনেক পোলাইট, কিন্তু ইলেকশনের পরে মানুষের যখন আমি টেক্সাস থেকে এই কথা শুনে তাদের রিয়াকশন গুলো একদমই বদলে গেল। এবং মানুষ ধরেন আমাকে মানে একবার একটা দোকানে গেছি, সেখানে আমাকে সবকিছু থামিয়ে আমাকে টুইটের পর টুইট ট্রাম্পের দেখাচ্ছে। এবং যেহেতু ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই বলেছেন কানাডাকে 51st স্টেট হিসেবে দেখতে চান, এবং বারবার প্রাইম মিনিস্টারকে ট্রুডোকে উনি গভর্নর হিসেবে সম্বোধন করেছে। তো ওখানে কানাডা এটাতে মানুষের একটা ভীষণ একটা নেগেটিভ প্রতিক্রিয়া। হ্যাঁ, এবং ট্যাক্স এন্ড ট্যারিফ নিয়েও অনেক একটা আশঙ্কা আছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলতে চাই। তো ক্যানাডার প্রসঙ্গটা মোটামুটি এরকমই, কিন্তু আমি হাসান ফেরদৌসের সমস্ত কথার সাথে একমত, কিন্তু আমি আরো কতগুলো জিনিস আমি এখানে যোগ করতে চাই। হ্যাঁ, যেমন প্রথম ট্রাম্প প্রেসিডেন্সিতে ট্রাম্প কিন্তু অনেকগুলো প্রমিস করেছিলেন, এবং সেই প্রমিসের কিন্তু উনি যে ধরনের আপনার লোক দরকার, এমপ্লয়ি স্টাফ দরকার ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, উনি ওই 4 বছরে ওটা করে উঠতে পারেননি। এখন এই যে একটা 4 বছরের গ্যাপে তারপরে উনি আবার ক্ষমতায় আসলেন, এর মধ্যে যত রাইট উইং আপনার কি বলবো মানে আইডিওলজির মানুষ আছে, তারা কিন্তু সমস্ত প্ল্যান সমস্ত পরিকল্পনা একদম সুষ্ঠুভাবে করে তারা তৈরি হয়ে বসে আছে একদমই সাথে সাথে ইমপ্লিমেন্ট করার জন্য। কাজে এই ট্রাম্প 2টা ট্রাম্প 1-এর থেকে অনেক বেশি ভয়াবহ হবে, এবং আমি মানে দুঃখের সাথে আমি আশঙ্কা করছি যে অনেক বেশি এফিশিয়েন্ট হবে। এবং আমরা সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন এফিশিয়েন্সি চাই, কিন্তু উনি যে ধরনের পলিসিগুলো উনি আপনার প্রণয়ন করতে চান, সেখানে এফিশিয়েন্টলি যদি প্রণয়ন করতে পারেন, সেটা একটা মানে একটা সাংঘাতিক আপনার কিয়স তৈরি করবে। আচ্ছা, এবার বর্ডার এলাকার কথায় আসি। যেমন আমি আরেকটা জিনিস বলি, আমি তো এখানে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আমি এইবার একটা ক্লাস পড়াচ্ছি যেখানে স্টুডেন্টরা হচ্ছে আর্লি কলেজ হাই স্কুল স্টুডেন্ট, তার মানে তারা হাই স্কুলে পড়তে পড়তে ইউনিভার্সিটি লেভেলের ক্লাস নিচ্ছে, তাদের বয়স আর কি 18-র কম। তো ওই ক্লাসটাতে আমি যখন ন্যাশনাল গভর্নমেন্ট পড়াচ্ছি, মানে একটা আতঙ্কের মতো এরা মানে 18 বছরের কম, এবং এরা ধরেন কি বলবো মানে এরা ধরেন অনেকে লারেডোর বাইরে কখনো যায় নাই, এবং এখন ওরা ইউনিভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এইটাই প্রথম ওদের একটা ক্লাস নিচ্ছে, ইউনিভার্সিটি লেভেলের ক্লাস ন্যাশনাল গভর্নমেন্টের, যেখানে আমি একদিকে আমাকে পড়াতে হচ্ছে কনস্টিটিউশন, অনেক বড় বড় কথা বলতে হচ্ছে, সিভিল লিবার্টি, এবং তার সাথে সাথে বাস্তবে যা ঘটছে মানে এটা এমন একটা প্যারাডক্স। আমি কিন্তু মানে ন্যাশনাল গভর্নমেন্টটা ইন আ ওয়ে সবচেয়ে ইজি ক্লাস, কারণ এটা এত বছর ধরে পড়াই, মানে খুবই ইজি, এটা তেমন প্রিপারেশন লাগে না। কিন্তু এইবার প্রথম আমি মানে বুঝতেই পারছি না যে আমি কি জিনিস নিয়ে বলবো, কতটা বলবো না। আবার আরেকটা জিনিস যে যত যেমন 142টা উনি এক্সিকিউটিভ স্টেটমেন্ট সাইন করেছিলেন, তার বেশিরভাগই আপনার চ্যালেঞ্জড হয়েছে। তো ধরেন কোনটা নিয়ে যে কথা শুরু করব, কোনটা যে পজ হবে, কোনটা হবে না, মানে ইটস আ হিউজ মেস। মানে জাস্ট লজিস্টিক্যালি মানে আমি একদম সামলে উঠতে পারছি না। আর তারপরে আরো মারাত্মক কথা, এই বর্ডারকে তো অলরেডি একটা এমার্জেন্সি এরিয়া ঘোষণা করা হয়েছে। প্রথম ট্রাম্প প্রেসিডেন্সিতেও এটা ঘোষণা করেই মিলিটারি বাজেটের টাকাটা দিয়ে আপনার ওয়াল বানানোর টাকাটা পাওয়া গেছিল, এবং লারেডো সেক্টরে আপনার ওইটা অ্যাপ্রুভড হয়েছিল, পারমিটও পেয়ে গেছিল। কিন্তু যতদিনে ওটা পেয়েছে তারপরে ইলেকশনের পরে বাইডেন ক্ষমতায় চলে এসেছিলেন, এবং প্রথম যে পারমিটটা উনি বাতিল করেন সেটা লারেডো সেক্টরের। কিন্তু আরেকটা কথা, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র পারমিটটা ক্যান্সেল করেছিলেন, ওই টাকাটাও সরাননি। এবং ওই সময় এই ওয়াল বানানোর জন্য অনেকগুলো আপনার 32টা ল, যেগুলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ওয়াটার এয়ার সিকিউরিটি, এগুলো জিনিসের প্রোটেকশন, ওগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পজ করেছিল, কারণ ওয়াল বানানোর সময় ওগুলো পালন করা যাবে না, এবং ওইরকম কোনো ক্ষতি হলে সেটা কিন্তু ভয়াবহ হবে, কারণ ফেডারেল গভর্নমেন্ট তার দায়িত্ব নিবে না। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওইগুলো রিইনস্টেট করেননি।
কাজে এখন যে জিনিসটা হয়েছে যে যেই কোম্পানিটা আপনার ওই পারমিটটা পেতো বা পেয়েছিল তারা তৈরি হয়ে বসে আছে, এবং এখন আমার কাছে মনে হয় অচিরেই আমরা আবার এই এই ব্যাপারে আরো অনেক আলোচনা এবং আরো অনেক হয়তো মানে কি বলবো মানে একদম ইমপ্লিমেন্টেশনের দিকে যাবে। এবং আমি শুনছি যে এখানে আরো অনেক মিলিটারি আসা শুরু হয়েছে। তারপরে যদিও আমি লরেটোতে শুনিনি, কিন্তু অন্য স্টেটে যেমন ইলিনয়ে যেমন স্কুলে আইস এজেন্টরা গেছে। তো এখন আমাদের এখানে তো বিপুল সংখ্যক তো মানে 95% হিসপ্যানিক সিটি, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। এটা যদিও 95% হিসপ্যানিক সিটি, এটা তার মানে কিন্তু এটা না যে এখানে বেশিরভাগ মানুষ ইমিগ্রেন্ট। এই হিসপ্যানিকরা কিন্তু এখানে মানে তারা প্রথম থেকে এখানে আছেন, তারা এই এই ভূমিরই তারা অংশ। এই ভূমিটা একসময় মেক্সিকো ছিল, এখন এটা আমেরিকান অন্তর্ভুক্ত হয়েছে। কাজে তারা কিন্তু ঠিক ইমিগ্রেন্ট হিসেবে আসেননি। কিন্তু যাই হোক, এই সমস্ত আলোচনা এখন অনেকটা কি বলবো মানে এই সমস্ত আলোচনার আর জায়গা নাই, কারণ যেভাবে করে মানুষকে মানে রেশিয়াল প্রোফাইলিং হবে সেখানে সবাই ওটার মধ্যে পড়ে যাবে। কাজে সামনের দিকে যে জিনিসগুলো আসছে সামনের দিনে এগুলো খুবই ভয়াবহ। আরেকটা জিনিস আমি বলি যে ইউনিভার্সিটিতে আমরা অলরেডি একটা মেমো পেয়েছি যে ফেডারেল গভর্নমেন্টের আইডিওলজি এবং প্রিন্সিপালের সাথে মেলে না এমন কোন প্রজেক্টের জন্য ফেডারেল ফান্ডিং দেওয়া হবে না। শুধু তাই না, যে ফেডারেল ফান্ডিং আপনার দেওয়া হয়ে গেছে সেটাও যদি প্রেজেন্ট গভর্নমেন্ট মনে করে তাদের আইডিওলজির সাথে অ্যালাইনমেন্ট নাই, সেটা বাতিল করে দিতে পারে। আপনি যে কটা কথা বলেন অত্যন্ত ভীতিকর, একটি কথাও সুখকর নয়। কারণ আমি হাসান ফেরদৌস আমরা গত আলাপ করছিলাম যে অনেকেই ইভেন বাংলাদেশি কমিউনিটিতে অনেকে আছেন যারা খুব খুশিতে আছেন ট্রাম্প সাহেব ক্ষমতায় এসেছেন। তার খুশির একটি কারণ, অন্যতম একটি কারণের, অনেকগুলি কারণের একটি হচ্ছে যে উনি সিটিজেন এখানে, কাজেই উনি নিরাপদ। এখন যারা পরবর্তীতে এসেছেন তাদেরকে বের করে দিলে উনি খুব খুশি হবেন, এটি একটি মনোভাব। কিন্তু আপনি এখন যে কথাটি বলছেন সেটি হচ্ছে যারা লরেটোতে আছে তারা আসলে ইউএস সিটিজেন। আর ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এই জায়গাগুলি মেক্সিকো থেকে জোর করে নিয়ে নেওয়া হয়েছিল একসময়, ক্যালিফোর্নিয়া, এনিথিং, নিউ মেক্সিকো, টেক্সাস, হোয়াটএভার ইউ যা বলেন। তো লোকগুলো তো আর চলে যায়নি, তারা ওখানেই আছে। তো মেক্সিকান লুকিং আমেরিকান, আপনারা দুজনেই হয়তো জানেন 1954 যে আইজেনহাওয়ার একটি দিয়েছিলেন ম্যাস ডেপোর্টেশন অর্ডার, সেখানে কিন্তু 3 মিলিয়ন এর উপর নাগরিককে ডিপোর্ট করা হয়েছিল, যার 60% ছিলেন নাগরিক। তো আমি জানি না কোন খুশিতে বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা মনে করছেন তারা নিরাপদ জাস্ট বিকজ হি ইজ আ সিটিজেন। আর আপনি একটু যদি আমাকে বুঝিয়ে বলেন যে এই ছাত্রগুলো কেন ভীত সন্ত্রস্ত? আপনি তাদের পড়াচ্ছেন, দে আর বর্ন দেয়ার, দে আর রেইজ দেয়ার, দে আর বর্ন অ্যান্ড ব্রেড দেয়ার, তাদের ভীত হওয়ার কারণটি কি? তাদের দেখেন, এক নম্বর কথা তাদের বয়সটা কম, তাদের এক্সপোজার কম, এবং এই যখন যে বয়সে মানুষ সাধারণত এই যে গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে উৎসাহিত হয় এই সময় তারা এই জিনিসটা দেখছে। কাজে তাদের লেন্সটা গভর্নমেন্টকে বুঝার, পলিটিক্সকে বুঝার একদমই অনেকটা কি বলবো মানে মানে এমন ভাবে এটা কালার্ড হয়ে গেছে যে এই লেন্স থেকে তারা ভয় ছাড়া অন্য কোনো আশ্বাসের জিনিস দেখতে পাচ্ছে না। 2 নম্বর কথা, ধরেন যেহেতু তারা যখন লরেটোতে বড় হয়েছে, এখানে এত বড় একটা হিসপ্যানিক কমিউনিটি, এখানে একটা বাবলের মধ্যে ছিল, কিন্তু এখন ধরেন তারা সবাই চিন্তা করছে তারা অন্য মানে ভালো ইউনিভার্সিটিতে যেতে চায়, অন্যখানে যাবে, তো ওই সমস্ত জিনিস নিয়ে আশঙ্কা আছে। তারপরে এখানে ধরেন আমার একটি ছাত্রী আমাকে এসে প্রশ্ন করলো ক্লাসের পরে যে আমার সিটিজেনশিপ কি তারা বাতিল করতে পারবে, কারণ তার মা, সে এখানেই জন্মেছে, কিন্তু সে যখন জন্মেছে তখন তার মা সিটিজেন ছিল না, তো সে বার্থ রাইট সিটিজেনশিপের জন্য সে চিন্তিত। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে এই সমস্ত জিনিসটা, এটা শুধু একটা সিটিজেনশিপ, শুধু একটা আপনার পাসপোর্টের ব্যাপার না, এটার সাথে অনেক কিছু জড়িত। যেমন ওরা কোনো কারণে কেউ যদি সিটিজেন না হয় তাহলে আপনার ইনস্টেট টিউশন, আউট অফ স্টেট টিউশন অনেকটা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা পে করে দ্বিগুণ হয়ে যায়। মানে অনেক ধরনের আপনার সুযোগ সুবিধা, অনেক কিছুর সাথে এগুলো জড়িত। তো এটা একটা এবং চারদিকে যে আবহাওয়াটা, মানে এখানে একটা ভীতিকর আবহাওয়া। মানে আমি যে করিডোরে হাঁটছি আমার স্কুলের, সারাক্ষণ এই ফান্ডিং এর কথা হচ্ছে। আমার যে কলিগরা এনভায়রনমেন্টাল রিসার্চ করে তারা কোনো ফান্ডিং আর পাবে না। তারপরে আপনার
মানে এনভায়রনমেন্টাল রিসার্চের সব ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আপনার বিভিন্ন রকমের ডেটা, যেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে যে ডেটা অ্যাভেলেবল ছিল, রিপ্রোডাক্টিভ রাইটের ডেটা, তারপর আমাদেরটা হিসপ্যানিক সার্ভিং ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনের কতগুলো বিশেষ ডেটা থাকে, ওগুলো সব আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ওগুলো মুছে দেওয়া হচ্ছে। তো মানুষ রিসার্চ কিভাবে করবে, মানে সারাক্ষণই এই সমস্ত আলোচনা, একটা মানে আবহাওয়া সৃষ্টি হয়েছে ভীষণ ভীতিকর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আশঙ্কার কথাটি আমি গতকাল আলাপ করছিলাম হাসান ফেরদৌসকে, উনি বলেছিলাম যে whitehouse.gov থেকে তারা কনস্টিটিউশনের যে ডকুমেন্ট এটি সরিয়ে নিয়েছেন। আমি একটু খোঁজখাজ করার পরে বুঝলাম যে তারা বলছেন যে ওয়েবসাইট আপডেট হচ্ছে, এই কারণে তারা কনস্টিটিউশনটি সরিয়ে ফেলেছেন ওখানে। দিস ইজ নট রাইট। এটি এমন কোনো পাপস স্টোর না যে আপনি একটি কাজ করতে গিয়ে আরেকটি কাজ করবেন না। এটি তাদের ব্যাপক বাজেট থাকে, তারা একটি সেকেন্ডারি ওয়েবসাইট করতে পারেন, সেখানে অনেক কিছু টেস্ট করতে পারেন। এটি একটি ব্যাপার। আপনি বলেছেন যে আপনাদের ফান্ডিংয়ের ব্যাপারে যে সমস্ত জিনিস আছে সেটি সরিয়ে ফেলা হচ্ছে ওয়েবসাইট থেকে। আমি আরেকটি ব্যাপার আপনাকে শেয়ার করি। এই অনুষ্ঠানের শুরুর আগে আমার কেন জানি মনে হলো একটু চেক করে দেখি। সিডিসি ওয়েবসাইট ইজ নট ভ্যালিড এনিমোর, ইটস গন। আপনারা দেখে নেবেন। হ্যাঁ, হাসান ফেরদৌস, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা শুনছিলাম মেনাজ আপার কাছ থেকে, মেনাজ মোমেনের কাছ থেকে, যে এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই ভীতিকর পরিস্থিতিতে আমাদের করণীয় কি অ্যাজ এ কমিউনিটি? হোয়াট মাস্ট উই ডু? এবং মিডিয়া, আমাদের মতো যে মিডিয়া আছে, বড় বড় মিডিয়া, তারা সরকারের সাথে সুর মিলিয়ে কথা বলে। আমাদেরও অনেক দায়িত্ব আছে। ইউ অ্যাজ এ জার্নালিস্ট, উই অ্যাজ এ মিডিয়া, এটি কিভাবে আসলে করা, মানে কিভাবে দেখছেন আপনি? হাবিব ভাই, আপনার আগের প্রশ্নটা ছিল মূলত কেন বাংলাদেশিরাও এত উল্লসিত। হ্যাঁ, আপা এই প্রশ্নের জবাব দেননি বটে। কেন আমরা নিউ ইয়র্কে বসে, আমি অসংখ্য নিউ ইয়র্কার দেখি, মানুষ দেখি যারা ওয়েলকাম করছে, আর আপনি যদি ফেসবুকে যান আপনি অবাক হবেন যে বাংলাদেশ থেকেও কি পরিমাণ মানুষ তাদের মন্তব্যে তাদের উল্লাস প্রকাশ করছে। বাবা গেছিল আমেরিকায়, এখন ফেরো। এর দুটো কারণ আছে বলে মনে করি আমি এখানকার বাঙালির কথা বলছি। আমরা ডিপলি রেসিস্ট। আমি কথা আগেও বলেছি, আবারও বলি, আমরা বাঙালিরা ডিপলি রেসিস্ট। আমরা অ্যাসপিরেশনালি হোয়াইট, আমরা সবাই হোয়াইট হতে চাই। হোয়াইট মানে পিপল হু রুল, পিপল হু কন্ট্রোল। কেমন এদেশে যেমন তাকাই আমরা কি দেখি, কালো মানুষ মানেই ছোট কাজ করে, কালো মানুষ মানেই ট্যাক্সি ড্রাইভার, কালো মানে আমি বলছি আউটসাইডার, আমরা সবাই কালো মানুষ। আর সাদা মানুষ মানেই আমার নেতা, সাদা মানুষ মানেই অফিসের বড় বাবু। আমরা সবাই অ্যাসপিরেশনালি মানে হতে চাই আমরা ওই শ্বেতকায়। ইন আদার ওয়ার্ডস আমরা ডিপলি ডিপলি রেসিস্ট। আমি আপনাদের টেলিভিশনে তর্ক করেছি এক প্রফেসরের সাথে, তিনি বলছেন যে ইমিগ্রেন্টরা এসে আমার নিজের নেইবারহুড পলিউট করে ফেলছে। এক্স্যাক্টলি ট্রাম্পের এই ভাষা তিনি ব্যবহার করছেন আপনার টেলিভিশনে। তার মানে কতটা আমরা রেশিয়ালি এফেক্টেড হয়ে পড়েছি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের কারণে। আপনি উল্লেখ করেছেন যে যাদের হাতে কাগজপত্র হয়ে গেছে তারা ভাবছে যে আমার তো হয়ে গেছে, আমার ভয় কি? কারণ ভয়টা হচ্ছে এই যে রিসোর্সেস অ্যালোকেট করা হয়েছে, যদি এর বড়টাই চলে যায় আনডকুমেন্টেডদের জন্য তাদের সেবায়, তাহলে আমার ভাগ্যে কম পড়বে। এই হলো ভয়টা। এই ভয় থেকে আমরা কেউ বা অনেকে বহিরাগতদের প্রতি এই বিরূপ অনুভব প্রকাশ করছি। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর মাথা রাখতে হবে যে ক্যাম্পেইন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, অ্যাপারেন্টলি ইট ইজ এইমড অ্যাট ইললিগাল ইমিগ্রেন্টস। ইললিগাল মানে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস। তিনি মুখে বলছেন, আমি জানি না আপনার মনে আছে কিনা, উদ্বোধনী দিনে ইনগুরেশনে একজন বিশপ, এপিস্কোপাল বিশপ এসেছিলেন, মহিলা। উনি কি বললেন? মহিলা। উনি বললেন হ্যাভ মার্সি, হ্যাভ মার্সি, দয়া করো। এরা সবাই চোর নয়, ডাকাত নয়, মিসক্রিয়েন্ট নয়, এরা সবাই অ্যানিমালস নয়, এটা মানুষ। প্লিজ শো মার্সি। কেন এরা এই দেশে এসছে? খুব সুখে থাকবার জন্য নয়, দেশ থেকে তারা পালিয়ে এসছে। যুদ্ধ, গৃহযুদ্ধ, গ্যাং ভায়োলেন্স, অ্যাসল্ট অন উইমেন, এসব থেকেই তো তারা এসছে। এবং এসব থেকে গত 300 বছরে বা 250 বছরে ওয়েভস অফ পিপল এদেশে এসছে। ইতালিয়ানরা এসছে, জুজরা এসছে,
মিডল ইস্ট থেকে আরবরা এসছে, আমরা এসছি ভালো জীবনের খোঁজে। আমরা কেউ অ্যানিমালস নই, আমরা কেউ মিসক্রিয়েন্স নই, আমরা কেউ ক্রিমিনাল নই। ফলে সে কারণেই কথা উঠেছে হ্যাভ মার্সি। এখন আপনি বলছেন আমরা কি করতে পারি? দুটো জিনিস করা। প্রথমত রিয়েল হেল্প করা। এই ক্র্যাকডাউন শুরু হয়েছে, ক্র্যাকডাউনের ফলে অনেকেই ধরা পড়ছেন, ডিটেন হচ্ছেন, হয়তো অনেককে দেশে পাঠিয়েও দেওয়া হবে। এখন বাংলাদেশে হয়তো 2 জন বা 3 জনকে এভাবে ধরা হয়েছে। আমি আমার জানা মতে এয়ারপোর্ট থেকে 2 জনকে ফেরত পাঠানো হয়েছে, একজনকে আমাদের জ্যাকসন আইস থেকে গ্রেফতার করা আইস করেছে। আমরা কি করতে পারি? প্রথমত কনসাসনেসটা অ্যাওয়্যার করা, জানো কি হচ্ছে, প্যানিকড হয়েও না। তুমি যদি ক্রিমিনাল না হও, তোমার যদি কোনো ক্রিমিনাল অফিস না থাকে, তোমার ভয়ের কোনো রিয়েল কারণ নাই। আছে, কারণ এরা ইনডিসক্রিমিনেটলি অ্যারেস্ট করতে পারে। আপনারাও জানেন যে আইসকে কোটা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটা টিমকে বলা হয়েছে 1200 থেকে 1500 অ্যারেস্ট প্রতিটা টিম। ডেইলি বলা হচ্ছে পার টিম 25 ইমিগ্রেন্টস অ্যারেস্ট করতে হবে। তো যখন কোটা বেঁধে দেওয়া হয় তখন কি হয়? আমার লক্ষ্য থাকে কোটা পূরণ করা। কে লিগ্যাল কে ইলিগ্যাল মাথায় রাখি না আমি। ফলে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে যে এর ফলে প্রবাবলি অনেক লিগ্যাল ইমিগ্রেন্টসরাও আটকা পড়বে। এর আগে আমরা দেখেছি, আমরা মেক্সিকো থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা অল আমেরিকান সিটিজেন্স। এই ঘটনা আবারও করতে পারে কিন্তু। ফলে আমাদের, আমি 3টে কথা বলবো। এক, আপনার রাইটটা সম্বন্ধে আপনি অ্যাওয়্যার হন। 4th and 5th অ্যামেন্ডমেন্ট আপনাকে কিন্তু গ্যারান্টি দিচ্ছে। অ্যাওয়্যার অফ 4th and 5th, এক নম্বর। 2 নম্বর, আপনার পকেটে রাখুন আপনার ডকুমেন্টস গুলি, আপনার বেসিক আইডেন্টিটি কার্ডস গুলি সাথে রাখুন। 2। 3 নম্বর, যখন আইস আপনার দরজায় নক করবে জিজ্ঞাসা করুন তোমার কাছে কি ওয়ারেন্ট আছে। আদালত থেকে পাঠানো ওয়ারেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট নয়, জুডিশিয়াল ওয়ারেন্ট। না থাকলে আপনি দরজা খুলবেন না। আর ফাইনালি গেট এ লয়ার। এখনই আমরা অ্যাজ এ কমিউনিটি কি করতে পারি? উই ক্যান অর্গানাইজ আওয়ারসেলভস ইনটু একটা, আমি যেটা প্রস্তাব করেছি অলরেডি, একটা হটলাইন করবার জন্য লয়ারদেরকে নিয়ে, মেবি আমাদের মিশন ঢাকা, আমাদের নিউ ইয়র্কের মিশন, বা ইভেন কমিউনিটি গ্রুপ থেকেও যদি আমরা একটা গ্রুপ করতে পারি যেখানে তোকে ফোন করলে বলবে ভাই তুমি এইটা, এই লয়ার তোমাকে হেল্প করবে। যেটা আমরা করেছিলাম 2 বছর আগে কোভিড এর সময়, ডাক্তাররা করেছিল। এনিবডি ক্যান কল ইউ, ভাই আমার কোভিড হয়েছে, এখন আমি কি করব। সিমিলারলি এখন যদি আমরা একটা হটলাইন করি, যে হটলাইনে আমরা যে কেউ ফোন করতে পারি অ্যাডভাইস নেওয়ার জন্য, এই কাজে দায়িত্বটা হচ্ছে মূলত আমি মনে করি আমাদের কনসুলেট অফিসে। তা না হলে আমাদের বাংলাদেশ সোসাইটি আছে, নানা রকম সোশ্যাল কালচারাল গ্রুপস আছে, তারাও করতে পারে। দে শুড ডু ইট। ধন্যবাদ। মেহনাজ মোমেন, আপনার কাছে একটি প্রশ্ন। সম্প্রতি আমরা রেগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখলাম যে একটি পাবলিক প্লেনের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাপাচি হেলিকপ্টার ইউএস আর্মির কেউ বেঁচে নেই, সবাই মারা গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আসলেন, উনি কি বক্তব্য দিয়েছেন পাগলের প্রলাপ ছাড়া কিছু বলা সম্ভব না, কিন্তু যেটি মোদ্দা কথা সেটি হচ্ছে এরকম, এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী হচ্ছে ডিইআই এবং অযোগ্য লোক এয়ারপোর্ট চালাচ্ছে, এবং অযোগ্য লোক এবং ডিআই এর যারা ছিল আর্মিতে তারাও এটির জন্য দায়ী। ইজ দিস রেসিস্ট? ইফ দিস ইজ রেসিস্ট, why is it racist? এটা খুবই রেসিস্ট। এবং ট্রাম্প আসার আগে আমি টেক্সাসের একটা অভিজ্ঞতা বলি। আমাদের গভর্নর, টেক্সাসের গভর্নর আমাদেরকে বলেছেন যে আমরা ডাইভার্সিটি শব্দটা আমরা কোথাও ব্যবহার করতে পারবো না। এবং আমাদের বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে, তারপর আমি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াই, আমাদের অ্যাক্রেডিটেশন আছে, সেই জায়গা থেকে, সব জায়গা থেকে আমরা ডাইভার্সিটি শব্দটাকে অলরেডি আমরা বদলে অন্য শব্দ আমাদের ব্যবহার করতে হয়েছে। এটা ডিপলি রেসিস্ট। এবং এটা আমি এটা বলতে চাচ্ছি যে এটা এখান থেকে এটা অলরেডি এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন আমরা যেটা দেখছি এটা আরো আপনার ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। এবং আমি এখানে অ্যাক্সিডেন্টের কথাটা বলতে চাচ্ছি। এই খুব সম্প্রতি এই যে এয়ারপোর্টে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা ব্যস্ততম এয়ারপোর্ট দেশে, এবং সেখানে আরো 5টি এয়ারলাইন আপনার কি বলবো মানে যোগ করা হয়েছে, আরো 5টি লাইন। এবং সেটার সাথে সাথে কিন্তু যে এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা রিসোর্স সেগুলো বাড়ানো হয়। এবং আপনি সাথে সাথে দেখেন একদিকে আপনার ডিআই দিকে আপনার আঙুল তোলা হচ্ছে, যদিও কোনো আপনার
এভিডেন্স নাই যে ওখানে কেউ কাজ করছিলেন যারা যোগ্য ছিলেন না, এরকম কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে আমরা দেখছি যে অলরেডি আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে 26,000 প্রোগ্রাম আপনার, যেটা হাসান ফেরদৌস শুরুতে বলছিলেন, সেগুলোর টাকা আপনার বন্ধ করতে চাচ্ছিলেন। এবং এগুলো কিন্তু অনেক এসেনশিয়াল প্রোগ্রাম। এখানে ধরেন এই ধরনের প্রোগ্রাম আছে, আমি জানি স্যান অ্যান্টোনিওতে ফায়ার ফাইটার, পুলিশ তাদেরও টাকা আপনার ফ্রোজেন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো গভর্নমেন্টের বেসিক রেসপন্সিবিলিটি কি? মানুষকে প্রোটেক্ট করা, তাই তো? তো এখন মানুষকে প্রোটেক্ট করার যে বেসিক জায়গাগুলো, সেখান থেকে যদি আপনার অর্থ এবং লোকবল সরিয়ে নেওয়া হয়, তাহলে তো ওই বেসিক ফাংশনটাই আপনার করা যাবে না। এবং এটা কোনো আপনার ভুল করে বা ইনএফিশিয়েন্সি এর জন্য হচ্ছে না, এটাই উদ্দেশ্য। এভাবে করে ওরা করতে চাচ্ছে। যেমন আমার রিসার্চ তো ইমিগ্রেশন নিয়ে, আমি আরেকটি কথা বলে শেষ করছি। ইমিগ্রেশনটা কিন্তু যখন প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় ওরা কি করেছিল, প্রচুর পরিমাণে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এমপ্লয়ি, তারা তো নতুন এমপ্লয়ি নেয়নি, তারা ছাঁটাই করেছিল। সেটার জন্যই কিন্তু একটা বিরাট ব্যাকলগ হয়ে গেছিল। সেটার জন্য কিন্তু আমরা দেখেছি বাইডেন আমলে এই যখন ওরা শুরু করলো আবার ইমিগ্রেশনটা, সেটা এরকম হলো। এখন ওরা যেটা করবে, এটা আমার একটা প্রেডিকশন, তারা কি করবে, পুরা ইমিগ্রেশনের প্রসেসটা স্লো করে দিবে। কোনো কিছু না ভেঙে, মানে না ক্যান্সেল করে, ওটাকে ডিসফাংশনাল করে দিবে। যে জিনিসের প্রসেস লাগতো 6 মাস, সেটা লাগবে 6 বছর। সো বেসিক্যালি এটা একদম যেমন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে ধরেন I-20 পেয়ে গেছে, তার ভিসা হতে লাগবে 1 বছর, সে তো আসতে পারবে না, কারণ সে তো এখানে এসে ধরতে পারবে না। তো এইভাবে করে বিভিন্ন রকমের গভর্নমেন্ট সেক্টরকে ডিসফাংশনাল করে দেওয়া হবে। এবং এটা ওরা কোনোদিন গোপনও করেনি, ওরা বলেছে যে আমরা চাই ফেডারেল গভর্নমেন্টকে একদমই আপনার অর্থবহ করে দিতে, এবং এই মাত্র 8 দিনেই তারা অনেকখানি সাকসেসফুল হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গত আমি জানিয়ে রাখতে চাই যে এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যিনি হেড ছিলেন FAA এর, তাকে কিন্তু 2 সপ্তাহ আগে ফায়ার করে দেওয়া হয়েছে। এবং যারা কাজ করছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে, সেখানে আসলে থাকার কথা 6 জন, ছিলেন 2 জন, তাও করছিলেন ডাবল শিফট। আর বাংলাদেশি আমেরিকান যারা দেখছেন হৈ হুল্লাস করছেন, উল্লাসে মারছেন, এই কথার অর্থ হচ্ছে আপনি সাদা নন, এবং দ্যাট মিনস আপনার ইন্টেলিজেন্স লেভেল সাদাদের পর্যায়ে নেই, আপনি ইনফেরিয়র। যদি বুঝতে পারেন খুব ভালো কথা, তারপরে যদি উল্লাস প্রকাশ করেন, তাহলে আপনি বদ্ধ উন্মাদ ছাড়া আর কেউ নন। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব ফায়ারিং এর প্রসঙ্গে। ইন্সপেক্টর জেনারেল ফায়ার করা হয়েছে অনেকগুলা, এই প্রসঙ্গে আপনার মতামত কি? 18 জন, দুঃখিত, থ্যাংক ইউ। এবং আমরা কিছুক্ষণ আগে মেহনাজ মোমেনের কাছে শুনছিলাম যে তার ছাত্র তাকে এসে বলছেন যে আমার জন্ম এখানে হয়েছে, আই অ্যাম এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, কিন্তু আমি শঙ্কিত আমার মা তখন এখানকার নাগরিক ছিলেন না বা বৈধ কাগজপত্র ছিল না। বার্থ রাইট সিটিজেনশিপ কিন্তু তারই একটি অন্যতম ব্যাপার হয়ে দাঁড়াবে পরবর্তীতে। এই ব্যাপারটিও আমি আপনার কাছে তুলে দিলাম। ভাই আমি শুরুতে বলেছিলাম যে মাগা স্লোগানটার অন্য একটা অর্থ হচ্ছে এখন মেক আমেরিকা স্ক্যারি এগেন। মেক আমেরিকা গ্রেট এগেন না, মেক আমেরিকা স্ক্যারি এগেন, অথবা মেক আমেরিকা ললেস এগেন। ডোনাল্ড ট্রাম্প সাহেবের নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সেন্টার পিসই হচ্ছে আইন ভাঙা। একটা আপনি বললেন 18 জন ইন্সপেক্টর জেনারেল যারা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এবং এদের অনেকেই অ্যাপয়েন্টেড বাই ডোনাল্ড ট্রাম্প ইন হিজ ফার্স্ট টার্ম। 18 জনকে এক সুইপে তিনি ফায়ার করেছেন। নিয়মটা হচ্ছে কি, অ্যাটলিস্ট 30 দিন আগে আপনি নোটিশ দিতে হবে কংগ্রেসকে, 30 দিন, এবং প্রত্যেকটি ইন্সপেক্টর জেনারেলকে বলতে হবে লিখিতভাবে কেন তোমাকে রিমুভ করা হচ্ছে। একটাও তিনি করেননি। তার মানে ওপেনলি তিনি আইন ভঙ্গ করছেন। আপনি বললেন একটু আগে বার্থ রাইট সিটিজেনশিপ, শাসনতন্ত্রে লেখা আছে 14th অ্যামেন্ডমেন্টে যে আমেরিকায় জন্মগ্রহণ করা মানেই তুমি আমেরিকার সিটিজেনশিপ হতে পাচ্ছ তুমি। ঠিক আছে, এটা হিস্টোরিক্যাল একটা ব্যাখ্যা আছে, কালোদেরকে আফ্রিকান আমেরিকানদেরকে দেওয়ার জন্য করা হয়েছিল, বাট ইট ইজ নাও দি এস্টাবলিশড কনস্টিটিউশনাল প্র্যাকটিস। সুপ্রিম কোর্ট এনে রায় দিয়েছে, কিন্তু সে রায়ের বিরুদ্ধে, শাসনতন্ত্রের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিলেন ওভারনাইট বার্থ রাইট সিটিজেনশিপ তিনি রাখবেন না। তার মানে এটা কি দাঁড়ালো, আইনটা মুখ্য নয়, শাসনতান্ত্রিক বিধান মুখ্য নয়, তার হুইমসটা মুখ্য। কারণ তিনি কে? হি ইজ এ ফেলন, ডোন্ট ফরগেট দ্যাট। তিনি নিজেই আইন ভঙ্গ করে অপরাধী হয়েছেন, শাস্তি ভোগ করেছেন, তারপরেও তিনি হোয়াইট হাউসে চেয়ারে বসে আছেন। এ ফেলন নাও চেয়ার্স আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটা মাথায় রাখতে হবে। ফলে খুব জরুরি হচ্ছে কিন্তু জানা আমাদের যে আমাদের কি অধিকার
এবং রেজিস্ট করা। ডোন্ট এটা বসে চুপ করে গ্রহণ করবেন না। রেজ ইউর ভয়েস, অর্গানাইজ ইউর সেলভস, লেট ইউর কংগ্রেশনাল লিডার্স নো ওয়্যার ইউ আর অন দিস ইস্যুস। যাতে করে আমরা, ট্রাম্প তো 4 বছর, 2 বছর পরে কিন্তু আমাদের মধ্যবর্তী নির্বাচন, যাতে করে এই কংগ্রেস না থাকে তার জন্য আজ থেকে তৈরি হন, because that's the only way you can change this. That's the only way. 4 বছর আপনাকে সাফার করতে হবে। That is the only way. ধন্যবাদ। এবং আমরা এখন থেকে চোখ রাখছি। আমি জানি আগামী জুনে যখন নির্বাচনটি হবে, মিড টার্ম ইলেকশন, দিস ইজ গোয়িং টু বি হিউজ, রিয়েলি হিউজ। ইদার দুটির একটি হতে পারে, উনি হয়তো সেনেট অথবা হাউস দুটি হারাতে পারেন, অথবা ব্যাপকভাবে আরো বেশি সিট পেতে পারেন। দুটির একটি, আমরা জানি না কোন দিকে যাব, কিন্তু দেখছি আমরা সেদিকে। আমি প্রসঙ্গের একটু পরিবর্তন করবো। মেহনাজ মোহাম্মদ, আপনার কাছে আমি যাচ্ছি ইউক্রেন প্রসঙ্গে। ইউক্রেনের ব্যাপারটিকে আমরা এখন জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ডে 1 উনি শেষ করে দেবেন, আজকে 11তম দিন, এটি শেষ হয়নি। পুতিনও মনে হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড টু টক। এর মধ্যে ডানবাসের আমি প্রথমেই তুলে ধরেছি সূচনাতে যে তাদের দখলে চলে গেছে সম্পূর্ণভাবে। হাউ দিস thing is working out, do you উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ উনি ক্ষমতায় আসার আগে শেষ হবে, হয়নি, কিন্তু যত দেরি হচ্ছে এটা কিন্তু পুতিনের অ্যাডভান্টেজ। কারণ আপনার ইউক্রেন রাশিয়ার তুলনায় অনেক দুর্বল এবং তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে জনবল, এবং তারা অনেক বেশি আপনার কি বলবো তাদের টেরিটরি হারিয়েছে। তো এখন যত তাড়াতাড়ি আপনার একটা শান্তি চুক্তি হবে ইউক্রেনের জন্য আসলে তত ভালো, কিন্তু যত দেরি হবে তাদের আপনার নেগোসিয়েশন করার ক্ষমতা বা নেগোসিয়েশন কি নিয়ে করবে সেগুলো জিনিস অনেক কমে যাবে। হ্যাঁ, কাজে আমি ঠিক জানি না এটা কি কোনো সমঝোতা আছে নাকি ইচ্ছা করে দেরি করা হচ্ছে কিনা, আমি ঠিক জানি না, পুতিনকে একটু মানে সুবিধা দেওয়ার জন্য কিনা জানি না। তবে এটা আমার কাছে মনে হয় এটা শেষ করতেই হবে। বিশেষ করে আপনার আরো অনেক ধরনের জিনিস আছে, যেমন এই যে ট্যারিফ গুলো আসবে, এটার সাথে যদিও বলছে যে গ্যাসের উপর তেলের উপর হবে না, কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, এবং আমি টেক্সাসের তেলের দাম অত বেশি না, ক্যালিফোর্নিয়ার দিকে নিশ্চয় আরো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এবং অলরেডি কিন্তু আপনার আজকে আমরা গ্রসারি করতে গেছিলাম কয়েক ঘন্টা আগে, তো আমার হাজবেন্ড বলছে যে যেই ডিম মানে যেই ডিমের দামের কথা নিয়ে এত বড় বড় কথা ছিল, হ্যাঁ, এবং মানে এগুলোর দাম মানে অসম্ভব বেড়ে গেছে। হ্যাঁ, তো এবং আমাদের এখানে যেহেতু আমরা বর্ডার এলাকা, এবং আমি শিওর যে অনেক কিছু আপনার খাদ্যদ্রব্য, আপনার শাক সবজি ফল মূল এগুলো মেক্সিকো থেকে আসে, সেগুলো সবকিছুর আপনার দাম বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবং এই ট্যারিফ হলে এগুলো কিন্তু আরো বেড়ে যাবে। তো যদিও বলছে যে তেল এবং গ্যাসের উপর হবে না, কিন্তু দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাবে তখন আরেকটা যুদ্ধ ওইটা স্টপ করে অ্যাটলিস্ট কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করা হবে। যদিও আমি জানি না এরকম 25% ট্যারিফ যদি হয় কানাডা এবং মেক্সিকোর উপর, তাহলে কিভাবে করে দ্রব্যমূল্যকে আপনার নিয়ন্ত্রণ করা যাবে, মানে আমার যতটুকু ইকোনমিক্স এর জ্ঞান আছে সেটা দিয়ে আমার কাছে মনে হয় এটা অসম্ভব। রাইট, আমার কাছে একটি প্রস্তাব আছে, যদি কানাডা আর মেক্সিকোর উপর 25% ট্যারিফ বসানো হয়, তাহলে আমাদের এই ওয়েজেস যেটা আছে, বেতন যেটা আমরা পাই, এটাও 25% বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে একটা সামঞ্জস্যতা আসতে পারে, কারণ কোথা থেকে না কোথা থেকে পয়সা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ডে 1 যখন উনি থাকবেন দ্রব্যমূল্য সব একেবারে নেমে আসবে, উনি সহনশীল পর্যায়ে সব নিয়ে আসবেন, ইট ইজ গোইং টু বি রেকর্ড লো, যেভাবে উনি বলে থাকেন। আচ্ছা, আমি এখানে একটা কথা খালি যোগ করতে চাই। আপনি যদি প্রথম ট্রাম্প প্রেসিডেন্সি দেখেন, সেখানে অনেক ধরনের প্রমিস ছিল, যে ধরনের প্রমিস গুলো ছিল তার দরিদ্র সমর্থকদের জন্য, সেই প্রমিস গুলো কিন্তু বাস্তবায়িত হয়নি, কিন্তু যে প্রমিস গুলো ছিল আপনার তার ধনী সমর্থকদের, সেগুলো সবকিছুই বাস্তবায়িত হয়েছে, যেমন ট্যাক্স কাট, এই ধরনের জিনিস। তো এইবার আমরা সেটাকে আরো অনেক বেশি দেখব। হ্যাঁ, যেগুলো আপনার প্রমিস আছে, এই যে দ্রব্যমূল্য এই সমস্ত জিনিস, এগুলো হবে না, কিন্তু অন্য যে জিনিসগুলো হবে সেগুলো ভয়াবহ। হ্যাঁ, আমি একটি কথা বলি, গতকাল বা গত পরশু আমার মনে হয় রিপাবলিকানরা রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাজেট নিয়ে। কোন রকম সমঝোতায় তারা আসতে পারেননি বাজেট নিয়ে। তার কারণ তাদের প্রতিশ্রুতি আছে দুটি, একটি হচ্ছে তারা ডেফিসিট কেটে ফেলবেন, কোনো ঋণ থাকবে না, আরেকটি তারা গভর্নমেন্ট খরচ কমিয়ে আনবেন। দুটির কোনোটি কোথা থেকে করবেন এটা তারা সমঝোতা আসতে পারেননি। সেই রুদ্ধদ্বার মিটিং শেষ হয়েছে কোনো রকম সমঝোতা ছাড়াই। সো আমরা সামনে দেখব কি হয়। দুটি পন্থা তারা অবলম্বন করতে পারে, একটি হলো একটি বোগাস বাজেট পাশ করে নেওয়া, পরবর্তীতে এটিতে নতুন করে খরচ যোগ করা রিকনসিলিয়েশনের মাধ্যমে,
যাতে তখন কেউ খেয়াল না করে। দিস ইজ জাস্ট মাই থিওরি, আই ডোন্ট নো। আমাদের সময় কম, আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব বাংলাদেশ প্রসঙ্গে একটু। ডক্টর ইউনূস সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন যে স্টুডেন্টরা যদি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল করতে চায় তিনি এটির পক্ষে আছেন, অর্থাৎ তার সমর্থন আছে। তাদের কি আসলে পার্টি করা, এই যে উপদেষ্টা, স্টুডেন্ট উপদেষ্টা যারা আছেন তাদের কি এই রাজনৈতিক দলটি করা উচিত, এবং এটি কি আসলে যৌক্তিক? বিএনপির এখানে অবজেকশন আছে, আমি আপনার কাছে শুনতে চাই আপনার মতামত। হাবিব ভাই, আপনারা যদি সাক্ষাৎকারটা শুনে থাকেন, আপনি যার কথা উল্লেখ করছেন ফিনান্সিয়াল সার্ভিসের সাথে, এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এন্ডোর্স করছেন ছাত্ররা দল করতে পারে, দল করুক। আমরা জানি গত 15 দিন ধরেই বা 1 মাস ধরেই আমরা নানাভাবে বলা হচ্ছে ছাত্ররা দল করবে, কিন্তু কোন ছাত্ররা? যারা ইতিমধ্যে ক্ষমতায় আছে, ক্ষমতার ভিতরে থেকে তারা দল করবে, এবং এই সরকার যাকে বলি আমরা নিরপেক্ষ সরকার, তা তাকে এন্ডোর্স করবে? এটা হতে পারে না। ইউনূস সাহেব একটা বড় মিস্টেক করেছেন, ইটস হিউজ মিস্টেক। তিনি ক্ষমতায় থেকে তার ক্ষমতার সঙ্গে যুক্ত লোকদেরকে এন্ডোর্স করছেন একটা পলিটিক্যাল পার্টি করতে, যে পলিটিক্যাল পার্টি কম্পিট করবে অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গে যারা মাঠে আছে। এটা কি হলো? উনি অলরেডি সাইড নিয়ে নিচ্ছেন, উনি বলছেন নিরপেক্ষ, অথচ উনি অলরেডি একটা পক্ষ নিয়ে নিচ্ছেন, ছাত্রদের পক্ষ নিয়ে নিচ্ছেন। বাইরে এরা কেউ ছাত্র নয়, কিন্তু এরা সবাই ছাত্র তো শেষ করেছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে। যেমন আব্দুল্লাহ ছেলেটি, সে তার বিশাল তার ব্যবসা, টিউটরিং এর ব্যবসা তার আছে। প্রত্যেকেই নানা রকম কাজকর্মে জড়িয়ে পড়েছেন। ফলে যে অবজেকশনটা বিএনপি দিচ্ছে ইজ ভেরি জেনুইন। তুমি যদি করতে চাও দল সরকার থেকে বেরিয়ে এসে করো, যেভাবে আমরা করেছি, যেভাবে অন্যরা করছে, কোনো আপত্তি তো নেই। কিন্তু তুমি সরকারের ভেতর থেকে সরকারের সমস্ত অ্যাডভান্টেজ গ্রহণ করে দল তুমি গ্রহণ করবে। এটা কেন তারা করছে? মাথা রাখতে হবে যে এর পেছনে দুটো ফোর্সেস কাজ করছে। একটা হচ্ছে অ্যাটলিস্ট একটা অংশ সামরিক বাহিনীর, যারা আসলে প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশের এই মুহূর্তে। আমরা বলি বা না বলি, দে আর দ্য রিয়েল মুভার্স অ্যান্ড শেকার্স বাংলাদেশের। আর 2 নম্বর হচ্ছে কি অংশ তো জামাতপন্থীরা। এই যে আন্দোলন ঘটে গেল, আন্দোলনের একটা বড় ফোর্স ছিল অজ্ঞাত আমাদের জামাতপন্থীরা। তারা মিলে এখন এটা বলা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানেটা কি? যখন নির্বাচন হবে, আমরা জানি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি, তাদেরকে যাতে ক্ষমতায় কোণঠাসা করা যায় নির্বাচনের সময়, একটা তৃতীয় শক্তি উদ্ভব করার চেষ্টা করা হচ্ছে। ফাইন, হতে পারে, কিন্তু সরকারি ক্ষমতার ভেতরে থেকে নয়, বেরিয়ে আসো, করো। শেষ কথা বলি আমি, ইট উইল বি ফেইলিয়ার। কারণটা হচ্ছে এই যে, হোয়াট ইজ এ পলিটিক্যাল পার্টি? আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনার এলাকায়, লোকে আপনাকে চেনে ত্যাগী বলে, লোকে আপনাকে জানে আপনি পরিশ্রমী বলে। আপনি যখন নির্বাচন হবে বলবেন ভোট দাও। তুমি কে বা? তোমাকে ভোট দেবো কেন আমি? আমার বাড়ির পাশে লোকটি আমার জন্য 30 বছর ধরে কাজ করছে, আর তুমি 3 দিনের ছেলে, তোমার জন্য আমি কেন ভোট দেবো? বলে আই ডোন্ট থিঙ্ক দে উড বি, তারা খুব ভালো করবে বলে আমার মনে হয় না। কিন্তু ওই যে বললাম, তারা এটা বুঝতে পেরেছে যে মূল কারণটা যেটা, তারা এটা বুঝতে পেরেছে যে তারা ক্রমান্বয়ে মার্জিনালাইজ হয়ে পড়ছে, তারা ক্ষমতার গ্রিপ থেকে বেরিয়ে আসছে, তাদের আর শক্তি থাকছে না। ফলে শক্তিটা ধরে রাখবার জন্য they need a political platform, and that's why they need a political party, which is a good idea. কিন্তু আমি যেটা বললাম, বেরিয়ে এসে তুমি করো বাবা, ভেতর থেকে নয়। জি, ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, কাজেই আমি আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিব। প্রফেসর মেহনাজ মোমেন, হাসান ফেরদৌস, আপনাদের দুজনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের দুজনের সাথে। দর্শক, আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। একটি প্রসঙ্গ তুলে ধরা হয়নি, কিন্তু ছোট্ট করে বলে দিচ্ছি, বাংলাদেশে আমেরিকার ফরেন এইড বন্ধ করা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে। এই ব্যাপারে অনেকে উল্লাস প্রকাশ করেছেন পার্শ্ববর্তী দেশ থেকে, এবং এখান থেকেও, তাতে নাকি বর্তমান উপদেষ্টা সরকার খুব শাস্তির মুখে পড়বে। সেই ফরেন এইডটি অত্যন্ত নগণ্য, 300 মিলিয়নের কিছু বেশি। আমেরিকা থেকে প্রায় 100টির কাছাকাছি দেশে ফরেন এইড দেওয়া হয়ে থাকে। বাংলাদেশ তার 23তম। তার সংখ্যা হচ্ছে অর্থের পরিমাণে 300 মিলিয়নের কাছাকাছি। তার অর্ধেকই আবার আমেরিকা নিয়ে যায়। কাজে এর কোনো প্রভাব কিছুতেই পড়বে বলে আমি মনে করি না। যারা উল্লাস প্রকাশ করছেন তারা বদ্ধ উন্মাদ, যারা হতাশা প্রকাশ করেছেন, হতাশা হওয়ার কিছু নেই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিরাপদে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।